শুভ সন্ধ্যা। পলিসি ওয়াচ বাংলাদেশের নিয়মিত আয়োজন বাংলাদেশ নামের ২ নম্বর এপিসোড 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রনিক চৌধুরী এবং আমার সাথে আমাদের নিয়মিত ২ জন গেস্ট, পলিসি ওয়াচ বাংলাদেশের ফাউন্ডার মেম্বার। আমার সাথে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জনাব সাকিব রায়হান। সাকিব ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ রন্টি। এবং আছেন ব্যারিস্টার মোস্তাক আহমেদ, তার আরো একটা পরিচয়, তিনি চার্টার অ্যাকাউন্টেন্ট। মোস্তাক ভাই, আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ রন্টি। বাংলাদেশ নাও অনুষ্ঠানটিতে আমরা আলোচনা করার চেষ্টা করি যে বাংলাদেশের যে পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনা ঘটছে, কারেন্ট অ্যাফেয়ার্স, সেই বিষয়ে। তো এখন বাংলাদেশের যে বিষয়টি নিয়ে মানুষ লক্ষ্য করছে বা আমরা যেটা নোটিস করেছি যে বাংলাদেশের যে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে একটা অসহিংসতা বা একটা উত্তেজনা বিরাজ করছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে এবং সেই পদত্যাগ করানোর সময় বিভিন্ন ভিডিও আসছে যেটা মনে হয় যে জোর করে করা হচ্ছে। হার্ট অ্যাটাকের দৃশ্য আমরা দেখেছি। এই বিষয়ে আসলে এটা কি কোনো আদর্শ সিনারিও? এটা তো এটা কিভাবে আরো হ্যান্ডেল করলে ভালো হতো, বা এই যে এই সিচুয়েশনটা কেন হচ্ছে আসলে? কেন ছাত্ররা এরকম জোর করে পদত্যাগ করতে বাধ্য করছে শিক্ষকদের? এটার বিষয়ে কি কারণ থাকতে পারে? আমি প্রথমে চলে যাবো মোসাক ভাইয়ের কাছে। আপনার কি মনে হয়? রন্টি, আসলে এই ব্যাপারটা খুবই দুঃখজনক যে শিক্ষাঙ্গন, যেখানে শিক্ষকদের অবস্থান বা স্থান খুবই সবচেয়ে উপরে, অনেক ক্ষেত্রে দেখা যায় মা বাপ থেকে অনেক আমরা ছাত্ররা শিক্ষকদেরকে সম্মান করি, কিন্তু এতগুলো বছরে এমন পরিস্থিতিতে আজকে আমরা বাংলাদেশে এসে দাঁড়াইছি, দেখা যাচ্ছে যে শিক্ষকরা ছাত্ররা শিক্ষকদের সম্মান করছেই না। হ্যাঁ, তাদেরকে জোর করে অপমান করছে, তাদেরকে পদত্যাগ করাচ্ছে। তো আসলে এই জিনিসটা তো একদিনে হয়নি। এটা আপনি যদি দেখেন যে গত অনেকগুলো বছরে আমাদের শিক্ষাঙ্গনের কালচার, আমাদের যে শিক্ষার পরিবেশ, এটা এমনভাবে নষ্ট করা হয়ে গেছে যে দেখা যায় অনেক ক্ষেত্রে কিছু শিক্ষক আছেন যারা কোনো একটা পার্টিকুলার দলের অনুগত হয়ে এমনভাবে দলীয় ভাবে তাদের পজিশনটাকে রক্ষা করছেন কিংবা দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সেক্ষেত্রে দেখা যায় তাদের যে শিক্ষার প্রতি বা শিক্ষার্থীদের প্রতি বা স্কুলের বা প্রতিষ্ঠানের প্রতি তাদের যে দায়িত্ব ছিল, ওটার থেকেও বেশি তারা দেখা যায় তাদের দলীয় স্বার্থগুলোকে বড় করে দেখছেন। এবং এখানে অনেক অনৈতিক কাজও চলেছে। দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলে প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের যে আর্থিক যে বিভিন্ন ব্যাপার আছে, এগুলোতে তাদের অনেক ব্যাপার ঘটেছে যেখানে তারা সমালোচনার শিকার হয়েছেন। তো এই ক্ষেত্রে গিয়ে তাদের যে সম্মানের জায়গাটা অনেকটা নষ্ট হয়ে গেছে। যেটা শিক্ষার্থীদের চোখে, গার্জিয়ানদের চোখে, হ্যাঁ, সমাজে কিন্তু আগে আমরা শিক্ষকদেরকে যে একটা সম্মানের চোখে দেখতাম, এটা কিন্তু আগে নেই। মোস্তাক ভাই, সম্মানের জায়গা ঠিক না থাকলেই কি একটা শিক্ষককে স্টুডেন্টরা এখানে মানে বয়ে এরকম জোর করে পদত্যাগ করাতে পারে? সাকিব ভাই, আপনার কি মনে হয়? আমি আসলে এটাকে মানে খুবই একদম সমর্থন করছি না। হ্যাঁ, যেটা হচ্ছে এটা খুবই খারাপ। এখানে যদি কোনো পার্টিকুলার শিক্ষকের প্রতি কোনো অভিযোগ থাকে, নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, এই অভিযোগটা কোনো দায়িত্বশীল যে প্রতিষ্ঠান আছেন বা তার উপরে যারা আছেন তাদের কাছে অভিযোগ করা যেত, বা তারা যদি বেআইনি কোনো কাজ করে থাকেন এটা আইনি স্টেপ নেওয়া যেত। আমি কিন্তু মব কালচারে কখনো বিশ্বাস করি না যে এই যে মব লিঞ্চিং হচ্ছে বা একটা মব স্টুডেন্ট মব হয়ে যাচ্ছে, যেখানে তারা গায়ের জুড়ে অনেক কিছু করাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানে বড় কর্মকর্তাদেরকে জোর করে সিগনেচার নেওয়া হচ্ছে পদত্যাগ করানোর জন্য। এগুলো কিন্তু কাম্য না, যে এগুলো ইলিগাল, দিস শুড বি স্টপ। তো আমি এটা কখনো সমর্থন করি না। কিন্তু অপর থেকে আরেকটা জিনিস দেখতে হবে যে আমাদের দেশে কিন্তু লক্ষ লক্ষ টিচার, হ্যাঁ, আপনি যদি ইনসিডেন্ট গুলো দেখেন, এখানে 1000-2000 ইনসিডেন্ট এরকম ঘটেছে। আমি বলছি না একটু সাপোর্ট করছি না, কিন্তু আমি বলছি যে কে করছে ওই শিক্ষক অবশ্যই কিছু একটা অবশ্যই করেছেন যেটা মানুষ ক্ষিপ্ত। আর এই বিপ্লব বা রেভলিউশন পরবর্তী যে পরিস্থিতি, এখানে মানুষের ক্ষিপ্ত থাকাটা স্বাভাবিক। তো এখানে আমি মনে করি অনেকে যারা এইসব অনৈতিক কাজ করেছেন, অবৈধ কাজ করেছেন, তাদের উচিত ছিল সসম্মানে এখান থেকে রিজাইন করে চলে যাওয়া এইরকম হেনস্থা হওয়া থেকে। তো তারপর আমি এটা সমর্থন করি না। সাকিব ভাই, শিক্ষকরা যদি এরকম কোনো কিছু করেও থাকে, তারপরেও কি শিক্ষকরা তাদের ডিরেক্ট স্টুডেন্টদের কাছ থেকে এরকম ট্রিটমেন্ট আশা করে বা প্রাপ্য তাদের? এটা আপনি যে কোশ্চেনটা করলে, এটা যদি ডিরেক্ট কোশ্চেন মানে অ্যান্সার দিতে হয় তাহলে একটা জিনিস, আর একটু যদি এটা পটভূমি আলোচনা করতে হয়, আমার একটু পটভূমি আলোচনা করা দরকার যে এই পর্যায়ে গেছে কেন। মানে যে শিক্ষক হচ্ছেন
খুবই সম্মানের একটা জায়গা, যেটা আসলে বাবা মার পরেই যার অবস্থান, তার সাথে ছাত্রদের এই অবস্থাটা, মুখোমুখি অবস্থানটা কেন, এটাও আমাদের একটু দেখতে হবে। দেখেন, যখন আপনি জানবেন আপনার শিক্ষক যে নিয়োগ হচ্ছে, আপনার শিক্ষকের নিয়োগ পদ্ধতিটা ঠিক নেই, যিনি যোগ্য তিনি চান শিক্ষক হিসাবে নিযুক্ত না হয়ে অর্থ লেনদেন বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কারণে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে, তখন অটোমেটিক্যালি রেসপেক্টের জায়গাটা চলে যায়। টিচারদের ভালো রেজাল্ট করতে গেলে দেখা যাচ্ছে টিচারদের বাসার বাজারও করে দেওয়া হয়। ভার্সিটিতে হচ্ছে এরকম, পাবলিক ইউনিভার্সিটিতে হয় এরকম। তো এই যে সিস্টেম, একটা রং সিস্টেম, যেটা যার উপরে টিচারদের প্রতি রেসপেক্টটা হয়তো ছাত্রদের চলে গেছে বা অনেকটাই কমে গেছে আগে। তার মানে ঢালাওভাবে আমি সব শিক্ষকের কথা বলবো না, বেশিরভাগ শিক্ষকের ক্ষেত্রে তারা সম্মান হারিয়েছেন তাদের ব্যক্তিগত কারণে। স্কুল কলেজ পর্যায়ে দেখা যাচ্ছে ওনার কাছে না পড়লে পরীক্ষায় নাম্বার দিচ্ছেন না। ভার্সিটিতে দেখা যাচ্ছে যে তার ইভেন বাসার যেটা বললাম হাউস হোল্ড ওয়ার্ক টাইপের আর কি বাজার করে দেওয়া লাগছে, এরকম একটা জায়গা যাওয়ার পর প্লাস স্টুডেন্টরা জানছে যে টিচার তার হয়তো পজিশন ছিল 8, 9, 10, প্রথম দ্বিতীয় তৃতীয় না নিয়ে তাকে নেওয়া হয়েছে, সো রেসপেক্টের জায়গাটা চলে যায়। দ্বিতীয় অংশটা হচ্ছে, যদি কোনো শিক্ষক যদি তার মর্যাদা রাখতে না পারেন, তার মানে এই না যে এই পরিস্থিতিতে এসে এখন শিক্ষককে অপমানিত করা হবে, তাকে অপমান করা হবে, তাকে জোর করে রিজাইন করানো হবে। এটা আমি একদমই এটার পক্ষে না। একটা আইন নিজস্ব পদ্ধতিতে চলবে। যদি স্টুডেন্টদের যদি মনে হয় যে এই শিক্ষক অনৈতিক কাজ করেছে বা এই শিক্ষক তার দায়িত্ব পালন করে নাই, তাহলে ডেফিনেটলি তারা কমপ্লেন জানাতে পারে এবং এর জন্য একটা তদন্ত কমিটি থাকতে পারে, কমিশন হতে পারে, বা আলাদাভাবে সরকার একটা ব্যবস্থা নিতে পারে যে কারা কারা অনৈতিক কাজের সাথে জড়িত ছিল লাস্ট কিছু বছর ধরে, যে কাদের নিয়োগ প্রক্রিয়ায় সমস্যা ছিল, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু কোনোভাবেই একজন ছাত্ররা একসাথে দল বেঁধে শিক্ষক অপমান করতে পারে না। তাকিব ভাই তো মনে হয় শিক্ষকদের একটু মনে হয় একটু সুবিধা দিয়ে দিলেন, কারণ আপনার কথা যেটা মনে হচ্ছে যে শিক্ষকরা যারা পার্সোনালি বাজার করাচ্ছে তারা আক্রমণের শিকার হচ্ছে, কিন্তু আমাদের কাছে যেটা খবর যারা পলিটিক্যালি বায়াস ছিল, যারা কিনা রীতিমতো সরকারি দলের পান্ডা হিসেবে কাজ করেছে আর কি, প্রকাশ্যে রাজনৈতিক মতবাদ বা রাজনীতির কারণে অন্য একটা ছেলে অপ্রেস করেছে, এই ধরনের শিক্ষকদের মনে টার্গেট বেশি করা হচ্ছে। মোস্তাক ভাই, আপনার কি মনে হয়? এই জায়গায় আমি একটু বলে তারপর মোস্তাক করে যাই, কারণ যেহেতু আমার আনসারটা ধরেই রাইট। তো যেটা হচ্ছে, আমি সবসময় বলে থাকি এবং ভবিষ্যতে হয়তো আরো অনেকবার, অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে হয় না, তাহলে অন্যায় শক্তিশালী হতে থাকে। যদি কোনো শিক্ষক অন্যায় করে থাকেন, তার বিচার চাইতে হবে। কিন্তু আমি আর একটা অন্যায় করে সেই শিক্ষকের অন্যায়ের প্রতিবাদ করব বা পানিশমেন্ট দিতে যাব, তাহলে তাহলে আরেকটা অন্যায় প্রতিষ্ঠিত হলো, অন্যায় শক্তিশালী হলো। আচ্ছা, এখন এই যে ছাত্ররা যেটা পদত্যাগের যে পদ্ধতিটা নিচ্ছে, যেমন ধরেন পদত্যাগের দাবি জানানোর যে বিষয়টা, তারা শিক্ষককে ঘিরে ধরেছে, এটা একটু অড লাগে। আর সেক্ষেত্রে অন্যায় পদত্যাগ তো তারা চায়, কিভাবে চাইতে পারে যেটা আপনাদের কাছে মনে হয় যে অন্যায় না? কিভাবে অন্যায় ছাড়া পদত্যাগটা হবে? আপনাকে আমি এই দুইটা প্রশ্নের আমি উত্তর দেই। আমরা মানুষরা কি করে আমরা দেখে শিখি। হ্যাঁ, বিশেষ করে স্কুলের বাচ্চারা ছাত্ররা তো আরো বেশি দেখে শিখে। কেন শিখবে না? গত সপ্তাহে বা এর আগের সপ্তাহে আমরা যশোরে দেখেছি এক ভদ্র মহিলা, উনি একটা কলেজের প্রিন্সিপাল ছিলেন, ওনাকে রীতিমতো ওনার পুরুষ সহকর্মীরা টেনে চেয়ার থেকে নিয়ে গেছে। এটা তো বরদাস্ত করা যায় না। কিন্তু এটা তো বাংলাদেশের সব ছাত্রছাত্রী, সব গার্জেনরা দেখেছে, দেখে শিখেছে। আরে আমার শিক্ষককে আমি কেন নামাতে পারবো? এটা একটা ব্যাড প্রেসিডেন্ট, এরকম অবশ্যই হওয়া উচিত না। আর 2 নম্বর জিনিসটা হলো যে এখানে ওভারঅল আমরা যদি দেখি যে আমাদের যে কালচারটা, এই কালচারটা কি হয়েছে, আমি একটা এক্সাম্পল দিই। আমি তো অনেক বিভিন্ন সময় গ্রামে যাই, গিয়ে বিভিন্ন স্কুল পরিদর্শন করি বা দেখি। আমার একটা এলিগেশন আসছে যেখানে দেখা যায় যে ফান্ডিং যেগুলো আসে, প্রধান শিক্ষক এগুলা ম্যানেজিং কমিটির সভাপতির সাথে যোগ সাজসে এই টাকাগুলো ওনারা নিজেরাই নিয়ে নেন। অনেক সময় এগুলো স্কুলের বিভিন্ন উন্নয়ন কর্মের জন্য আসে, বিভিন্ন ছাত্রছাত্রীদের বৃত্তির টাকা বা বিভিন্ন ওদের জন্য যে টাকাগুলো আছে এগুলো ওনারা প্রস্তুত করে ফেলে। এইগুলো যখন মানুষ জানে, যখন শুনে, তখন তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া কাজ করে। তবে হ্যাঁ, আমাদের অবশ্যই ডিউ প্রসেস ফলো করা উচিত, যে কোনো সেক্টরে হোক, এটা শিক্ষাঙ্গনে হোক বা যে কোনো অফিস আদালতে হোক, একটা প্রসেস ফলো করতে হবে। হ্যাঁ, যদি প্রসেস ফলো করে যদি আমি কোনো প্রতিকার না পাই, তাহলে কি করা যাবে? ছাত্রছাত্রীর স্কুলের সামনে একটা প্রতিবাদ করতে পারবো, এটা
একটা আন্দোলন বা একটা সমাবেশ করতে পারতো। এভাবে গিয়ে শিক্ষককে হাত ধরে টানাটানি করে, জোর করে প্রেশার দিয়ে এরকম করাটা এটা অবশ্যই এটা অন্যায়। এটা সামাজিকভাবে অন্যায়, আইনগতভাবে অন্যায়। তো এটা মানে আপনারা একদমই সমর্থন করছেন না যে ছাত্ররা যেভাবে পদত্যাগ করানোর সিস্টেম করছে। কিন্তু আমাদের কাছে যেটা মানে আমাদের কাছে যেটা মনে হয় যে যদি ছাত্ররা এইভাবে পদত্যাগ করার জন্য একটা স্মারকলিপি দিত বা স্কুলের সামনে দাঁড়াতো, সেক্ষেত্রে তারা ভাবতো যে এই পার্টিকুলার শিক্ষক যে কিনা তাদের কাছে মনে হয়েছে যে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বা অন্যায় করছে অতীতে, সে পার পেয়ে যেত, এরকম একটা ভয়। তো আমার যদি স্মারকলিপি দেওয়ার পর আন্দোলন করার পর যদি পার পেয়ে যেত, তখন তো নেক্সট স্টেপ আছে, এবং তোরা যদি ভিডিওই শেষ সে তো বাংলাদেশেই থাকবে, ওই শিক্ষক বাংলাদেশেই থাকবে। প্রতিবাদ কি শেষ হয় নাকি? প্রতিবাদ তো শেষ হয় না। আজকে যে ছাত্ররা আন্দোলন করেছে, এখন আন্দোলন বন্ধ, কারণ একটা নতুন সরকার আসছে। এই সরকার যদি আন্দোলনের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ যে আন্দোলন করেছে, এই আন্দোলনের আশা আকাঙ্ক্ষা যদি প্রতিফলিত না হয়, এই ছাত্ররাই দেখবেন আবার মাঠে নামবে, আবার আন্দোলন করবে। এটা তো ব্রড জেনারেল অর্থে আন্দোলনে নামবে, কিন্তু পার্টিকুলার একটা জেলা স্কুলের ক্ষেত্রে যদি যেটা আপনি বলছেন যে একটা স্মারকলিপি দেওয়ার পর বা একটা ছোটখাটো আন্দোলনের পর যদি ওই শিক্ষকদের কিছু না হয়, তাহলে এটা একটা পরবর্তী ধাপে যাবে এটা। এটার বিপরীত উদাহরণও আছে। যেমন আমরা দেখছি যে খুলনা ইউনিভার্সিটিতে উপাচার্য যাতে পদত্যাগ না করে, এটার জন্য ছাত্ররা উপাচার্যের কাছে রিকোয়েস্ট করছে এবং একটা গ্যাদারিং করছে। এটা একটা বিপরীত ধর্মী একটা উদাহরণ। তো এই যে ছাত্রদের হাতে এখন এরকম কোন শিক্ষক থাকবে কোন শিক্ষক থাকবে না, এটার একটা মানে ক্ষমতা রীতিমতো চলে গেছে বলে মনে হচ্ছে, যে ছাত্ররা ডিসাইড করছে। এটা কি শিক্ষাঙ্গনের জন্য হেলদি, সাকিব ভাই? একদমই না, একদমই না। আহ, এটা ছাত্রদের হাতে মোটেও যেতে পারে না। ইভেন কোনো সিস্টেম মানে ইনস্ট্যান্ট পানিশমেন্টের কোনো সিস্টেমও চালু হওয়া উচিত না। আমি মনে করি ওই যে যেটা বলছিলাম, আবার সেই সিস্টেমেই চলে আসে। একটা স্কুলের ম্যানেজিং কমিটিতে কারা থাকে? গত কিছু বছর 10-15 বছর আমরা কি প্র্যাকটিস দেখেছি? কারা থাকছে ম্যানেজিং কমিটি? অদক্ষ অযোগ্য লোকেরা, রাজনৈতিকভাবে আশ্রয়প্রাপ্ত লোকজনের। তাদের কাছ থেকে বিশেষ ভালো কিছু আশা করা যায় না। এবং কোন শিক্ষকরা বেনিফিটেড হয়েছে? যারা ওই রাজনৈতিক বা অযোগ্য লোকের কাছে মানে অয়েলিং করেছে, তাদের সাথে অন্যায়ের সাথে যুক্ত হয়েছে, তারা বেনিফিটেড। আবার যারা ভালো শিক্ষক তারা কিন্তু বঞ্চিত হয়েছে। তো এই সিস্টেমটাকে আগে তো চেঞ্জ আনতে হবে। ভালো শিক্ষকদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদের সম্মানে আনতে হবে। আর পানিশমেন্ট এবং যেটা আমি একটা বলতে চাই, অন্যায় পানিশমেন্টটা খুব দ্রুত চাইলে কিন্তু হবে না। যে আমি অমুক টিচার গত 10 বছর মানে খারাপ কাজ করে গেছে, আমি এখন 10 দিনের মধ্যে বা 10 ঘন্টার মধ্যে তার পানিশমেন্ট চাচ্ছি, তাহলে হবে না। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে অন্যায় হয়ে যায়। যদি কোনো কারো উপর আক্ষেপ থাকে, কারো যদি অনিয়মের প্রতি কোনো প্রতিবাদ করতে হয়, তাহলে প্রপার সিস্টেমে যেতে হবে এবং একটা সেম টাইম সরকারকেও এই বিষয়ে একটা দিক নির্দেশনা দিতে হবে। হয়তো একটা কমিটি গঠন করতে পারে বা তারা একটা কিছু একটা করতে পারে, যেটার মাধ্যমে যেখানে শিক্ষার্থীরা বা তাদের অভিভাবকরা কমপ্লেন জানাতে পারেন এবং সেটাকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করে সেটা সুষ্ঠু তদন্ত করে সেই শিক্ষক যে অন্যায়ের আশ্রয় নিয়েছে তার বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া। সরকার সরকার কি একটা ভুল সিগন্যাল ইতিমধ্যে দিল, যে সরকার কিন্তু বাংলাদেশের সব স্কুলের গভর্নিং কাউন্সিল ক্যান্সেল করে দিচ্ছে। মানে এটা এখন গভর্নিং কাউন্সিলের পুরানো যে কাউন্সিল গুলো ছিল, গভর্নিং বডি, এগুলো নাই প্রত্যেক জেলায় জেলায়। এটার মধ্যে প্রশাসক বসানো হয়েছে, লোকাল ইউএনও এবং লোকাল ডিসি। তো এটা কি ভালো সাইন ছিল? এবং যদি এটা ভালো সাইন না হয়, সেক্ষেত্রে আসলে যেটা বললেন যে গভর্নিং কাউন্সিল কাদের থাকা উচিত, কাদের প্রতিনিধিত্ব থাকা উচিত, সেটা কি প্রশাসনের ডিসি এবং ইউএনও থাকবে, নাকি রাজনৈতিক দলের লোক থাকবে, কি থাকবে আসলে? যেটা হয়েছে যে আমি তো এটা নিয়ে বলছিলাম যে কমিটিতে কারা থাকে খেয়াল করে দেয়। যদি প্রতিটা স্কুল গ্রাম পর্যায় থেকে আপনি শহর মানে ঢাকা শহর পর্যন্ত আসেন, দেখতে পাবেন যে কমিটিতে যারা ছিলেন বেশিরভাগ ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত মানুষজন ছিলেন। তো সরকার যে এখন এটা বাতিল করে দিয়েছেন, আমি এটাকে বলবো না যে খারাপ পদক্ষেপ। তবে ইউনো ডিসি উনাদেরকে দিয়েও এটা পার্মানেন্ট সলিউশন না। হয়তো নিশ্চয়ই সরকারের একটা দিক নির্দেশনা আছে বা নিশ্চয়ই তাদের একটা রোডম্যাপ আছে এই বিষয়ে যে কিভাবে পরবর্তীতে কমিটিতে গঠন করবে। তো অবশ্যই ভালো মানুষদেরকে দিয়ে, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষিত, ওনাদেরকে দিয়েই সৎ এইসব মানুষজনকে দিয়ে কমিটিতে রেখে আবার পুনর্গঠন করতে হবে। আমি এটার পক্ষে আপাতত। গণ্যমান্য ব্যক্তি বলতে তো আমরা দেখা যাচ্ছে গ্রামের মধ্যে বুঝি ইউনিয়ন চেয়ারম্যান,
উপজেলার মধ্যে বুঝি যে সরকারি দল থাকে সেই সরকারি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, কোনো সময় দেখা যায় যে ছোট বড় স্কুলের সভাপতি হচ্ছে লোকাল এমপি, আর ছোট স্কুলের সভাপতি হচ্ছে লোকাল লীগ বা দল, সেটা সভাপতি সেক্রেটারি। তো এরাই তো গণ্যমান্য ব্যক্তি। তো সেক্ষেত্রে আপনারা কোন গণ্যমান্য ব্যক্তি, মানে কিভাবে এটা ক্রাইটেরিয়াটা উল্লেখ হবে বা কিভাবে সিলেক্ট হবে? আমিও তো দাবি করতে পারি আমি গণ্যমান্য ব্যক্তি। তো এটা আসলে কিভাবে চুজ করবে কি? এটা কি মানে যারা গার্জিয়ান থাকবে তারা পছন্দ করবে, মানে কি করবে এটা? মোসাক ভাই, আপনার কি ধারণা এই বিষয়ে? রন্টি, দেখেন আমরা তিনজনই আমি মনে করি যে আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়ছি তখন এইসব ম্যানেজিং কমিটি টমিটি ছিল না। হুম? আমাদের যে স্কুলগুলোতে ছিল আমি কখনো দেখি নাই কখনো ম্যানেজিং কমিটি। এই সময় স্কুলগুলো খুব ভালো চলছে, আমাদের শিক্ষকরা ভালো চালিয়েছেন। এখন দেশে যখন রাজনীতিকরণ সর্বক্ষেত্রে হয়ে গেছে, যখন রাজনীতি একদম গ্রামে গঞ্জে অলিতে গলিতে ছড়াই পড়েছে, তখন কিন্তু স্কুল বা শিক্ষাঙ্গন এটা থেকে বাদ পড়েনি। তো সাকিব ভাই যেটা বললেন যে যারা বিভিন্ন কমিটিতে আছে তারা আসলেই কিন্তু যোগ্যতা বলে কিন্তু কমিটির সদস্য বা ম্যানেজিং কমিটির সভাপতি হন নাই। ওনাদের কোনো একটা রাজনৈতিক এফিলিয়েশন ছিল বা কোনো ধরনের প্রভাব প্রতিপত্তি ছিল বিধায় দেখা যায় ডিসকোয়ালিফাইড হওয়া অবস্থায় ওনারা পজিশনে গিয়েছেন। তো এখানে যে সাময়িক যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে আমি মনে করি এটা ভালো, প্রতিদিনের সাময়িক। আমাদের একটা টেন্ডেন্সি আছে যে কিছু হলেই ডিসি সাহেব, ইউরো সাহেব, এসিলিয়ন সাহেবকে দায়িত্ব দেওয়া। ওনাদের হারের কাজ, ওনাদের যে ডে জব, অন্য দিন থেকে প্রয়োজন অনেক ঠিক মতো করতে পারেন না। হ্যাঁ, ওনাদের এই 14 দিনের কাজ 14 মাস লাগে। তো আমি মনে যে ওনাদের হ্যাঁ, তো ওই সাময়িক ভাবে ঠিক আছে, কিন্তু আমাদের আবার দীর্ঘমেয়াদী এটা চিন্তা ভাবনা করতে হবে যে কিছু ক্রাইটেরিয়া সেট করতে হবে যে ম্যানেজিং কমিটিতে কারা যাবে, সদস্য কারা হবে, সভাপতির কোয়ালিফিকেশন কি হওয়া উচিত, শুধু শিক্ষাগত যোগ্যতা না, তাদের সামাজিক গ্রহণযোগ্যতা এটাও দেখতে হবে। আমাদের গ্রামে কোন যে বিভিন্ন জায়গাতে দেখি যে আমরা যারা ভালো লোক তারা কিন্তু নিরীহ টাইপ হন, একটু ঝামেলায় চান, তারা কোনো কিছু জড়াতে চান না। আমার মনে হয় যে এই কালচার থেকে বের আসতে হবে, ওনাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে আপনারা আপনাদের সন্তানরাই কিন্তু এই স্কুলগুলোতে পড়াশোনা করছে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, দায়িত্ব নিতে হবে। দায়িত্ব যদি ওনারা নেন তাহলে কিন্তু এটার একটা লং টার্ম একটা সলিউশন আসবে আমি মনে করি। এটা সাথে আমি অ্যাড করি, নন্টির একটু অ্যাড করি। আপনি যেটা বললেন যে গণ্যমান্য ব্যক্তি কারা, আসলে একটা গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, ইভেন বিভাগীয় পর্যায়ে আমরা কি মানে এলাকাবাসী বা স্থানীয়রা কিন্তু জানেন যে আসলে গণ্যমান্য ব্যক্তি কারা। এখান থেকে 30, 35, 40 বছর আগে যেটা হয়েছে, প্রতিটা থানায় কিন্তু লিস্টেড ছিলেন। পুলিশ যখন ইনভেস্টিগেশন গ্রামে যেতেন, ওই গ্রামের 2-3 জন থাকতেন যাদের কাছে ইভেন ওনাদের যে লাঞ্চ করতেন, এবং প্রকৃত গণ্যমান্য ব্যক্তি তারা। এখন হচ্ছে বিত্তশালীদের কাছে যান, আগে কিন্তু সম্মানিত লোকজনের কাছে যেত। রাজনৈতিক বিত্তশালী। হ্যাঁ, রাজনৈতিক এবং অবশ্যই রাজনৈতিক এবং বিত্তশালী অনেক। তো আমাদের সম্মানিত ব্যক্তি কারা, গণ্যমান্য ব্যক্তি কারা, এটা আইডেন্টিফাই করা এত কঠিন কিছু না। এটা প্রতিটা উপজেলা, থানা বা গ্রাম পর্যায়ে সবাই জানে যে আসলে কারা গণ্যমান্য ব্যক্তি। এটাকে শুধু পৃষ্ঠপোষকতার মাধ্যমে, একটা সার্চ কমিটির মাধ্যমে প্রতিটি উপজেলার সার্চ কমিটি গঠন করা যেতে পারে, যে যারা আইডেন্টিফাই করবেন যে এই ইউনিয়নে এই তাদেরকে আমরা ম্যানেজমেন্ট কমিটিতে রাখবো, কে ম্যানেজমেন্টের সভাপতি হবে। অবশ্যই রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে এবং অনৈতিক এবং অসৎ লোকজনকে এই কমিটিতে নেওয়া যাবে না। যেটা গত আমরা দেখেছি, নিয়োগ থেকে শুরু করে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে একটা পিয়ন নিয়োগ পর্যন্ত মানে টাকার বিনিময় হয়েছে স্কুলগুলা। আমরা যে হয় সরি আমি এখানে একটা আমাদের যে এটি গণ্যমান্য ব্যক্তি আইডেন্টিফাই করা, হ্যাঁ, আমার মনে হয় যে এখানে সার্চ কমিটি অবশ্যই একটা ভালো আইডিয়া, কিন্তু সার্চ কমিটি যদি শুধু তাদের উপর রেখে দেওয়া হয় তাহলে হয় কি ওনারা তাদেরকে চেনেন শুধু ওখান থেকে, ওই শহর পোল থেকেই কিন্তু লোকজনকে নিয়ে নেন। আমার মনে হয় কি যে স্বল্প ক্ষেত্রে একটা ওপেননেস আনা দরকার, একটা স্বচ্ছতা আনা দরকার। যে মনে করেন আমি আমার উপজেলায় যদি 20টা হাই স্কুল থাকে, আমি হাই স্কুলে ম্যানেজিং কমিটি করতে চাই, ওপেনলি ইনভাইট করতে হবে। তাহলে হবে কি, মনে করেন রিটায়ার্ড ব্যাংকার, রিটায়ার্ড অফিসার, প্রাইভেট সেক্টর একজন, বা রিটায়ার্ড একজন সেনাবাহিনী কর্মকর্তা, এই সাথে পাচ্ছে নাই, উনি রিটায়ার্ড করে আসেন, বাড়িতে থাকেন বা জেলা সদরে থাকেন, উপজেলা সদরে থাকেন, উনি যেমন ভাবতে পারে আচ্ছা ঠিক আছে আমি এটাতে অ্যাপ্লাই করি, ঠিক আছে, হয়তো ওনাকে করবে না, ওনাকে তো ডাকবে না সার্চ কমিটি, কিন্তু যদি উনি জানে যে এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে, অ্যাপ্লাই করলে ভালো, না করলে নাই, একদম বলতে পারবে যে না ওখানে এটা ওপেননেস ছিল, একটা স্বচ্ছতা ছিল রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এটা ম্যানেজিং কমিটি সভাপতি হোক, আনপেইড হলো, কিন্তু এগুলো পোস্ট, এগুলো সামাজিক মর্যাদাপূর্ণ পোস্ট,
যেখানে একটা হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হওয়া বা কলেজের সদস্য হওয়া। কিন্তু আমাকে জানতে হবে যে আমি এই অপশনটা আছে অ্যাপ্লাই করার। আমি আমার সিভি দিলাম। ওনারা যদি মনে করেন যে এই সিভি অনুযায়ী আমাকে তো ওরা ইন্টারভিউ নিলেন। ইন্টারভিউ নিয়ে দেখা যায় না এই লোক এই কলেজ বা ইউনিভার্সিটি বা কলেজে স্কুলে ভালো ভূমিকা রাখতে পারবেন, হ্যাঁ ওনাকে আমরা কনসিডার করবো। হ্যাঁ ওই জিনিসটা আমার মনে থাকা দরকার। এখানে আরেকটা যে দরকার হবে সেটা হচ্ছে আহ, নিয়োগটা যেন শুধুমাত্র এই ম্যানেজিং কমিটির কাছে না থাকে, নিয়োগটার মধ্যে আর স্বচ্ছতা থাকতে হবে। এটা সরকারকে পদক্ষেপ নিতে হবে যে নিয়োগটা কিভাবে হবে, যে বিভিন্ন তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী কর্মচারীদের যে নিয়োগগুলো হয় স্কুলে, এটা কিন্তু খুব দুর্নীতিগ্রস্ত নিয়োগ। তো এখানেও একটা পলিসি করার প্রয়োজন আছে। ম্যানেজিং কমিটির নিয়োগটা যদি স্বচ্ছভাবে হয়, ওখানে যদি ভালো লোক আসে, আপনি যে আশঙ্কাটা করছেন এটা কিন্তু অনেকাংশে কমে আসবে। ঠিক আছে, তো আমার মনে হয় যে ওই যে উপরের যে ম্যানেজিং কমিটি তো একটা প্রতিষ্ঠানের সর্বময় ক্ষমতার অধিকারী। তো আমার মনে হয় ওই গ্রুপটা সিলেক্ট করাটা খুবই জরুরি এবং ওইখানে স্বচ্ছতা দরকার। আপনাদের কাছে কি মনে হয় যে ম্যানেজিং কমিটির পাশাপাশি যেটা থাকা উচিত, অনেক স্কুলে আছে অনেক স্কুলে নাই, যে অভিভাবকদের একটা কমিটি থাকা উচিত যারা ব্যালেন্স করবে এটা, ম্যানেজিং কমিটি এবং অভিভাবক কমিটি, যেটা অলরেডি আছে অনেক স্কুলে। অনেক স্কুলে আছে, অনেক জায়গায় প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন আছে অনেক জায়গাতেই। অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নাই। বিশেষত রাজনৈতিক দলের একজন পান্ডা বা সে কোনো একটা কমিটির সদস্য, সে দেখা যায় প্যারেন্টের সদস্য হয়ে বসে আছে এখানে। সম্পূর্ণ একমত। অভিভাবক কমিটির যে সমস্যাটা হয়, যারা দেখেন খুব নিরীহ ভদ্র সব মানুষেরা দায়িত্ব নিতে চায় না, তারা একটু দায়িত্ব অ্যাভয়েড করে। তো এই অভিভাবক কমিটি দেখা যায় যে খুব ভালো মানুষ যারা, তারা এই কমিটিতে যেতে চায় না। এটা ইলেকশনের মাধ্যমে হয়। দেখা যাচ্ছে পান্ডারা, উনি যেটা বললেন, রাজনৈতিক আশ্রয়ে ভোটের মাধ্যমে তারা জিতে যাচ্ছে। সো অভিভাবক কমিটিটাও আমার মনে হয় হ্যাঁ ভোটের মাধ্যমে হতে পারে, তবে তারপরেও এখানে আর একটা কোনো প্রসেসে যেতে পারি, যেমন ওই যে সার্চ কমিটি বা উপজেলা ভিত্তিক যদি একটা শিক্ষা, যেমন উপজেলা শিক্ষা অফিসার, ওনারও একটা গুরুত্বপূর্ণ, ওনার অফিসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। কিরকম ভাবে হতে পারে আমি বলি, 50% ভোটের মাধ্যমে আর 50% মানে সিলেকশন এবং ইলেকশন দুইটা একটা কম্বিনেশনের মাধ্যমে এটা হতে পারে, যে 50% পাওয়ার থাকবে ইলেকশনের আর 50% পাওয়ার থাকবে সিলেকশনের, দুইটা মিলে কম্বিনেশন অনুযায়ী যে পয়েন্ট বেশি পাবে সে অভিভাবক কমিটিতে সভাপতি হবে বা সেক্রেটারি হবে। ইলেকশনে যারা যাবে তাদেরকে ইনভাইট করা হতে পারে যে আমরা অমুক স্কুল বা কলেজের জন্য আমরা কমিটি মেম্বার নিচ্ছি, আপনি যদি অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করেন। হ্যাঁ, এটা নিউজ পেপারে দেওয়া যায় বা লোকাল স্থানীয় এতে দেওয়া যায় আমার মনে হয়। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে সবচাইতে সদিচ্ছা থাকা দরকার রাজনৈতিক নেতৃত্বে, তারা যাতে প্রভাব ওইখান পর্যন্ত না নিয়ে যায়? বাংলাদেশে যেটা বলে 30 বছর আগে এটা ছিল না, সব জায়গায় কমিটি মেম্বার হয়তো রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা এটা আশা করা এটা মানে ঠিক না, কারণ ওনারা তো চাই সিস্টেমটাকে ইউজ করে বেনিফিটেড হইতে। হোয়াট উই নিড টু ডু ইন দ্য লং রান, বাংলাদেশে রাজনীতিটাকে অলাভজনক করে ফেলতে হবে, যাতে কেউ যদি রাজনীতি করতে চায় বিভিন্ন সেক্টর বিভিন্ন লেভেলে, ছোট একদম ওয়ার্ড লেভেল থেকে একদম জাতীয় পর্যায়ে, ওইখানে গিয়ে সে যেন লাভবান হতে পারে, বিশেষ করে আর্থিক ভাবে। ঠিক আছে, যখন আপনি করে ফেলবেন তখন দেখবেন যে ওই এমপি উপজেলা চেয়ারম্যানের সময়ের জন্য আপনি লোক পাবেন না। ইংল্যান্ড আয়ারল্যান্ড আপনার কি হতো, ইংল্যান্ড পত্রিকা দিয়ে কাউন্সিলর খুঁজে, পত্রিকা দিয়ে এমপি প্রার্থী হওয়ার জন্য ডাকাডাকি করে, লোকজনের আগ্রহ নাই। তেমন কোনো আগ্রহী নাই, তেমন কোনো আগ্রহী। আমরা একদম শেষ পর্যায়ে এখন যদি যোগসূত্রটা মিলানো যায়, যেভাবে ছাত্রদের এখন ক্ষমতা বাড়ছে, একটু আগে আমরা কথা বললাম যে তারা টিচারদের পদত্যাগ করাইতে বাধ্য করতেছে, রাজনৈতিক নেতৃত্বের যে সদিচ্ছাটা, এটা যদি শীর্ষ পর্যায়ে থেকে আসে, ধরেন একদম শীর্ষ একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব যদি বলে যে তৃণমূল পর্যায়ে তোমরা ইতে যাও না, ডু নট ইনফ্লুয়েন্স ওভার স্টুডেন্ট কমিটি অর স্কুল কমিটি, এবং তারপরেও যদি যায় স্টুডেন্ট যেহেতু এখন একটা ভোকাল ভয়েস আছে, তারা যদি এটা এক্সপ্রেস করে যে দেখো তোমরা বলার পরেও রাজনৈতিক নেতৃত্বরা সমস্ত স্কুল দখল করে দিতেছে, এইভাবে হয়তো একটা সমাধান আসা সম্ভব। কি বলেন? হ্যাঁ অবশ্যই রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। এটা শুধু এটা আশা করতে পারেন না যে রাজনৈতিক নেতারা আমাদের এখন ওই পর্যায়ে গেছেন যে ইনস্ট্রাকশন দিয়ে দিবেন যে আপনারা ইনভলভ হবেন না। আমাদের আইন প্রয়োগের মাধ্যমে এমন সিস্টেমে আনতে হবে যেখানে রাজনৈতিক নেতারা
ইনভলভ হতে পারবে না। এট দ্য সেম টাইম আমি একটা জিনিস বলতে যাচ্ছি, উপজেলা শিক্ষা অফিসার বা উনার যে অফিসটা, এটা কিন্তু একদমই অকার্যকর করে রেখে দেওয়া হয়েছে। আরো এম্পাওয়ার করতে হবে উপজেলা শিক্ষা অফিসারকে, জেলা শিক্ষা অফিসারকে, ওনাদের অফিসটাকে, সো দ্যাট ওনারা এইসব জায়গায় ইনভলভ হতে পারবেন, ভালো মানুষজন ওখানে নিয়োগ পাবেন। তাহলে যেটা হবে, এটা ওরা ব্রিটিশ পিরিয়ডে এবং তারপর আমি একটা জিনিস বাদ করি যেটা স্থানীয় সরকারের সাথে যায়। আমাদের দেশে যে প্রশাসনিক স্ট্রাকচার, এটা হলো যে উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, বিভাগীয় বা জাতীয় পর্যায়ে যায়। কিন্তু এখানে যেটা করা যেতে পারে, জেলা পর্যায়ে অন্তত শুরু করা যেতে পারে টেস্ট বেসিস, যে জেলার শিক্ষা নিয়ে যদি একটা কমিটি থাকে যারা শিক্ষা অফিসের কাজ করলে ঠিক মতো হচ্ছে কিনা এগুলো মনিটর করবে। মানে এদের কোনো পাওয়ার থাকবে না, মানে এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, মনিটরিং এর পাওয়ার থাকবে। তাহলে শিক্ষা অফিসার বা শিক্ষা অফিসার একটু সচেতন থাকবে, আর বাবা আমি যদি কাজটা ঠিক মতো না করি তাহলে কেউ না কেউ সে প্রশ্ন করবে আমাকে মান্থলি মিটিং এ বা কোয়ার্টারলি মিটিং এ। ঠিক আছে, এরকম চেক এন্ড ব্যালেন্সের আমার মনে হয় কিছু দরকার আছে। আদারওয়াইজ ওই ফাংশন গুলো ঠিক মতো কাজ করবে না। ধন্যবাদ সাকিব ভাই এবং মুসাক ভাই। বাংলাদেশ যদি একটা জরুরি অবস্থা না, একটা সংকটের মধ্যে ইন্টারনাল গভর্নমেন্ট তৈরি করতে পারে বিভিন্ন মানুষজনকে একসাথে করে, সেক্ষেত্রে স্কুল পর্যায়ে কেন লোকালি আসলে নিরপেক্ষ করতে পারবে না? এটা আসলে না করার কোনো কারণ নাই। এবং সেটা যদি হয়তো বাংলাদেশে হয়তো এই অবস্থাটা তৈরি হতো না যে শিক্ষকদের পলিটিক্যালি বায়াসড হওয়ার প্রয়োজন হতো না, এবং আজকে এই দিনটাও দেখতে হতো না যে স্টুডেন্টরা শিক্ষকদের, যারা খুবই শ্রদ্ধেয়, আমরা সবাই প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষকদের সবচেয়ে বেশি শ্রদ্ধা করি আমার মনে হয়, ইউনিভার্সিটি শিক্ষকদের চেয়েও বেশি, কারণ তারা আমাদের গড়ায় ছিল। তো আমরা এটা আশা করি না। তো আজকে যারা অনুষ্ঠানটি দেখলেন তারা নিজেরাও জানাতে পারেন কমিউনিটি আশা করি। একটা জিনিস অ্যাড করতে চাই, সরি টু ইন্টারাপ্ট। এটা হলো যে আমরা যদি দেখি যে আমাদের দেশে একটা কালচার হয় কি, আমরা মনে করি যে কেউ যে একটা পজিশনে গেলে বা একটা দায়িত্বে থাকলে সে ইন্ডিসপেন্সিবল হয়ে যায়, মানে নোবডি ইজ ইন্ডিসপেন্সিবল। আপনি যদি আমেরিকাতে দেখেন, আমেরিকার যে রাষ্ট্র ব্যবস্থা, ওখানে প্রেসিডেন্ট ম্যাক্সিমাম 2 টার্ম করতে পারে। বারাক ওবামা তো ভালো প্রেসিডেন্ট ছিল, তারপর সে 3rd টার্ম থাকতে পারেনি। তো এখানে আমাদের দেশে এই কালচারতে বের আসতে হবে। আমাদের দেশে বিভিন্ন জায়গাতে একদম স্থানীয় পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে দেখি কোন একটা ব্যক্তি কোন একটা দায়িত্ব থাকলে বা একটা পজিশনে থাকলে ওনারা 20 বছর 30 বছর 40 বছর একটা পজিশনে থাকেন, আর বাকিরাও আপনি জনগণ মনে করি যে আরে না না উনি তো আছেন গুরুজন। কিন্তু আমার মনে হয় এই কালচারতে বের আসতে হবে। উই নিড টু গিভ আদার পিপল অপরচুনিটি এন্ড চান্সেস। কেউ যদি মনে করেন একটা দায়িত্বে 5 বছর 10 বছর থাকেন, তাহলে সামন এলস কাম। কারণ যদি উনি ভালো না করেন, সেকেন্ড পার্সন যদি ভালো না করেন, ওনাকে সরিয়ে 3rd পার্সন আসবে। আমার মনে হয় এইভাবে কিন্তু আমাদের দেশে বিভিন্ন লোকজনকে দায়িত্ব নিতে হবে। কারণ 2-4 জন মানুষ যদি সবকিছু কুক্ষিগত করে রাখেন, তাহলে তো আমরা যে পিঠে জনগণ আছে কোনো কিছুতে আগ্রহ বোধ করবে না সংস্কৃত হওয়ার জন্য। ধন্যবাদ মোস্তাক ভাই। আমার মনে হয় যে যেটা আমরা এই আলোচনা থেকেও বুঝলাম যে একটা স্বাধীন কমিটি হওয়া উচিত প্রত্যেক স্কুলে এবং জনগণের আরো বেশি ভোকাল হওয়া উচিত, যেটা সাকিব ভাই বললেন যে ভালো মানুষের আসতে চায় না কমিটিতে, এই কারণে দুর্বৃত্তরা বা যারা একটু দুর্নীতিবাজ তারা চলে আসে। তো ভালো যারা জনগণ, তাদের আরো দায়িত্ব নিতে হবে, তারা আরো বেশি আগে আসতে হবে এবং আরো বেশি দায়িত্ব নিলে দেশ হয়তো আরো সুন্দর হবে। তো আজকের এই অনুষ্ঠানের জন্য আবারও মোস্তাক ভাই এবং সাকিব ভাই, আপনাদের ব্যস্ত সময় আপনারা সময় দেন, ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো করছি, আপনাদেরও কি ধারণা আজকের যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্কে যেটা আমরা আলোচনা করলাম এবং যে প্রতিক্রিয়াগুলো তৈরি হয়েছে, আপনাদের ধারণা আপনারা জানান কমেন্ট সেকশনে যদি আপনাদের সময় থাকে, কারণ এটা একটা ভয়েস তৈরি হয়। আপনাদের মতামত জানান এবং আপনাদের মতামতগুলো শুধু এখানে জানানো না, আপনারা আপনাদের সমাজে জানান এবং আপনাদের পার্শ্ববর্তী স্কুলে জানান, গণ্যমান্য ব্যক্তিদের জানান, আপনাদের এরিয়াতে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন অরাজনৈতিক, তাদেরকে শক্তিশালী করুন। এবং আস্তে আস্তে দেখা যাবে যে এই একটা সুযোগ যেহেতু আছে বাংলাদেশে এখন, একটা ডিফারেন্ট একটা সভ্য সমাজে পরিণত হওয়ার, সেদিকে কাজ করুন। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ, শেষ করছি। থ্যাংক ইউ।